এই লাগামহীনের বাচ্চা, লাগাম টান বেয়াদব। দিন দিন কথার এমন বেহাল দশা হয়ে যাচ্ছে কেন তোর? তোর ছোঁয়া লেগে তোর ছোঁয়া লেগে দিন দিন লাগামহীন বেয়াদব হয়ে উঠেছে। ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব তোর, আর একবার যদি কথা বলিস। কথা বললাম তো, পারলে দে, নাক ফাটিয়ে দে। আরশির রাগ মাথার উপরে চাড়াও দিয়ে উঠেছে। এরই মধ্যে আরাপ ওদের থামিয়ে দিল। তোমরা কি এখনো বাচ্চা আছো? আর কত নিজেদের পিছনে লেগে থাকবে? হিমেলও দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, সেটাই আরাপ, দুদিন পর বিয়ে করে বাচ্চা হবে, আর এরা এখনো ঝগড়া করেই যাচ্ছে। এদের তো কান মলে দেওয়া উচিত। মাহি এগিয়ে এসে বলল। আগে নিজের প্যান্টটা ঠিক করো, খুলে যাচ্ছে তো। হিমেল আলগোসে নিজের প্যান্টের বেলটা ঠিক করে নিল। ঈশান তাচ্ছিল্য করে বলল, যে কিনা নিজের প্যান্ট ঠিক মতো সামনে রাখতে পারে না, সে আবার আমার আর আরশির কান মলে দিতে বলছে। আর একবার যদি তুই মুখ খুলেছিস আইনস্টাইনের বাচ্চা, তাহলে তোর প্যান্ট আমি খুলে নেব। আরশি নাক সিটকে বলল। কথার কি ছিরি? এরে বিয়ে করবে কোন শালি? ঈশান মাথা নেড়ে বলল, করবে করবে, সময় হলে ঠিকই করবে। একবার বিয়েটা করি, শান্তি আমি তার দিব না, না দিনে না রাতে। ঈশানের কথা শুনে জেসির কাশি শুরু হয়ে গেল। আরশি জেসির দিকে এগিয়ে গিয়ে বলল। বেবি কি হলো তোর? কাশছিস কেন? পরক্ষণে আরশি জেসির কানের কাছে ফিসফিস করে বলে উঠল। বেবি তুমি দিনে শান্তি পাবে না সেটা আমরা জানি, আবার রাতেও দেবে না। আদরে আদরে তুই আমাকে প্লিজ খালামণিটা বানিয়ে দে। কথা দিলাম তোর বাচ্চাকে আমি নিজের কাছে রাখবো। মাহি আরশির কথা শুনে নিয়েছে, কিন্তু বুঝতে পারল না জেসিকে কেন এসব বলছে। ঈশানের কথার সাথে তো এই কথা যায় না। আরিফ আহমেদ মাত্রই বাসায় এসেছেন। বাসায় এসে দেখলেন আরশির সকল বন্ধুই এখানে উপস্থিত। তিনি আসার সাথে সাথে সবাই ঘুরতে যাওয়ার কথা বললেন। তিনি কিছুটা ভাবুক হয়ে উঠলেন। আরশির সাথে সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে তিনি আরশিকে একা ছাড়তে ভয় পান। সেখানে মেয়েকে এতগুলো দিন কিভাবে চোখের আড়ালে রাখবেন? আরিফ আহমেদের সামনে এসে বলল, আঙ্কেল, আমার বড় আর ছোট চাচা আমাকে আমার বন্ধুদের সাথে নিয়ে গ্রামটা ঘুরে আসতে বলেছে। আরশিকেও নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু ও তো যেতে রাজি হচ্ছে না। আরশিকে ছাড়া যায় কি করে? কথা দিলাম ওকে আমি দেখে রাখবো। প্লিজ আঙ্কেল, আপনি অনুমতিটা দিয়ে দিন। আরাফের গ্রামের বাড়ি, তার সাথে আরাফের এত অনুরোধের পর তিনি যেতে দিতে রাজি হয়ে গেলেন। মূলত তিনি আরাফকে বিশ্বাস করেন, ওর ভরসাতেই তিনি রাজি হয়েছেন। আরশি যাবে শুনে সবার মুখে হাসির ঝলক ফুটে উঠেছে। জেসি আর মাহি আরশিকে জড়িয়ে ধরে বলল। বেবি আমরা যাচ্ছি, এবার অনেক মজা হবে। পাশ থেকে ঈশান বলল। তার সাথে গাছ তো আছে। এই আরাফ, তোমাদের গ্রামে কলা গাছ আর কাঁঠালের মুচি আছে তো? না মানে ওইটা কেন লাগবে বুঝতেই পারছো। আর যদি ধরে খায় তাহলে বাচ্চার মতো কেউ আছে তো? আরাফ জানে ঈশান কেন এই কথা বলছে। ঈশানের কথা শুনে উপস্থিত সবাই হেসে ফেলল। বড় হবে কিন্তু স্বভাব কোনোদিন বদলাবে না। আবারও শহরের কোলাহলপূর্ণ জনজীবন থেকে গ্রামের শান্তিপূর্ণ জায়গায় ছুটে চলছে গ্রুপ হ্যাপিনেসের গাড়ি। চট্টগ্রামের রাউজান গ্রামে যাচ্ছে তারা। সেখানে রয়েছে আরাফের প্রত্যেক বাড়ি ভিটা। সকাল সকাল রওনা দিয়েছে। আজ আরশি চুল ছেড়ে এসেছে। আরশির জ্যোৎস্নার মতো চুলগুলো বাতাসে দুলছে। আরাফের দৃষ্টি আজ আরশির মধ্যে নিহত, কিন্তু সবার অগোচরে আরও একজন যুবকের দৃষ্টি আরশি কন্যাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দু যুবকের মাঝে তোলপাড় চালানো। সামান্য একজন কন্যা নিজেই তো জানে না আরশি গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে আছে। জেসি তার পাশে বসা। জেসি আরশির চুলগুলো নিজ হাতে গুছিয়ে দিচ্ছে। এত লম্বা চুল নিয়ে থাকাটাও কষ্টের, তার মধ্যে এখন বর্ষার শুরুর দিক। ঈশান চিপসের প্যাকেট খুলে জেসিকে ডেকে বলল। এই মোটুসি, নে চিপস খা। তোদের না দিলে যদি আমার পেট খারাপ হয় তখন কি করবো আমি? জেসি কপালে ভাঁজ ফেলে বলল। বয়ে গেছে তোর খাওয়ায় নজর দিতে, তুই মর গিয়ে, তাতে আমাদের কি? ঈশান জেসির মুখে জোর করে চিপস খাইয়ে দিল। এই প্রথম ঈশান তাকে খাইয়ে দিচ্ছে। জেসির অধর ঈশানের হাতে লাগতেই ঈশান নিজের হাত সরিয়ে নেয়। অনুভূতি যে ভালো না বাসে তার মধ্যেও থাকে।
ঈশানের ক্ষেত্রেও তাই হয়েছে। জেসির মনের মধ্যে যে তোলপাড় হচ্ছে ঠিক একই অনুভূতি ঈশানের মনে হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সে তা জানে না। আরাব আরশির অন্য পাশে বসা। ঈশান আরাবকেও একটা চিপসের প্যাকেট দেয় খাওয়ার জন্য। আরাব চিপস খুলে যেই না খাবে তখনই আরশি পিট পিট করে চোখ খুলে আর ঘুম জড়িত কণ্ঠে বলে ওঠে, আমাকে রেখে খেলে কিন্তু টয়লেটে যেতেই ট্যুর শেষ হয়ে যাবে। আরাব আরশির কথা শুনে হেসে ফেলে আর আরশির কানে ফিসফিস করে বলে ওঠে, নিজ হাতে খেতে পারবেন নাকি এ অদমের হাত দিয়ে খাইয়ে দিতে হবে? দিলে কিন্তু মন্দ হয় না। আরশিও চোখ বন্ধ করে মুচকি হেসে ফেলল। আরাবও বিনা বাক্যে তার মায়াকন্যাকে খাইয়ে দিচ্ছে। ঈশান সামনের দিকে ফিরে আসে, তাই তার চোখে এই ঘটনাগুলো গোপনীয় রয়ে গেল। বিকেলের শেষ ভাগ শুরু হয়েছে। পাখির কলকাকুলিতে মনোমুগ্ধকর বিরাজমান চারিপাশ। গ্রুপ হ্যাপিনেসের গাড়ি মাত্রই এসে পৌঁছেছে সর্দার ভিলার সামনে। আমজাদ সর্দার সদর দরজার ওদের জন্য অপেক্ষা করছিলেন। আরাব আর ঈশান গাড়ি থেকে নামতেই তিনি এগিয়ে এসে আরাবকে জড়িয়ে ধরলেন। আরশি আর জেসি গাড়ি থেকে নেমে বাড়িটা দেখছে। কি বিশাল বাড়ি, দোতলা, সুন্দর কারুকাজ বিশিষ্ট। আমজাদ সর্দার এর বড় পুত্র আহাদ সর্দার একজন বড় অফিসার পদে আছে। আহাদ তার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। আরশি আর জেসি গাড়ি থেকে নামতেই আরশি উৎফুল্ল মেজাজে বলে উঠল, আরে বাস, কি হ্যাপি জায়গা রে। আরাফরা তো সেই বড়লোক, ও কিভাবে আমাদের বন্ধু হয়ে গেল রে জেসি? বড়লোক ছেলেরা তো ভাব নিয়ে থাকে, আরাফের মধ্যে তো এইসব কিছুই নেই। জেসি মুস্কি হেসে বলল, এটা শুধু আরাফের বাড়ি নয়, তোর হবু শ্বশুর বাড়িও। আশি জেসির কথা শুনে লজ্জায় নুয়ে পড়ে। সবাই মিলে ঘরে চলে যাচ্ছে। বর্ষার শুরু, তাই গ্রাম মোটামুটি ঠান্ডা। রাতে ঠান্ডা আবহাওয়াটা আরো বেশি হয়ে থাকে। সবাই হল ঘরে দাঁড়িয়ে আছে। আহাদের নজর বারবার জেসির দিকে চলে যাচ্ছে। জেসির হাসির কথা সকল কিছুই তাকে মুগ্ধ করছে। আহাদ নিজ মনে হেসে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, মেয়ে পেয়ে গেছি। তোমরা তো আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলে, এবার পেয়ে গেছি তাকে। শান্তি সর্দার কথাটা শোনা মাত্র বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। কি বলিস রে বাবা, মেয়ে পেয়ে গেছিস? তোর বাবাকে তাহলে বলি কেমন, তুই যারে পছন্দ করবি তার সাথে বিয়ে দিব। যাই, সবাইকে আনন্দের সংবাদটা দিয়ে আসি। আহাত নিজ মনে হেসে উঠল। জেসিকে যে তার মনে ধরেছে, অথচ জেসি তা কিছুই এখনো জানে না। আমজাদ সর্দার বললেন, ছেলেদের এক রুমে থাকতে আর মেয়েদের অন্য রুমে। সবাই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিক, পরে গল্প করা যাবে। আশি আরাবের কাছে এগিয়ে এসে বলল, এই আরাফ, আমাদের রুম যেন কোনটা? আরাব নিজে আশির লাগেজ নিয়ে এসেছে রুম পর্যন্ত। লাগেজ রেখে বলল, তৈরি হয়ে নিন, খাওয়া দাওয়া করে গল্প করা যাবে, আর কাল গ্রাম ঘুরাবো। আরাব যেতেই আশির মন খারাপ হয়ে গেল, কারণ তার তো কালকে জন্মদিন, অথচ আরাবের মনেই নেই। আর বাকি বন্ধুরা, তাদেরও তো কোনো খেয়ালই নেই। তাহলে কি সবাই তার জন্মদিন ভুলে গিয়েছে? আশিরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় আমজাদ সর্দার তার ছেলের পছন্দের কথা বলে সবাইকে অবাকের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। জেসির পায়ের নিচ থেকে যেন সব উধাও হয়ে গেছে। আরাব বড় বড় চোখ করে তাকিয়েছে। জেসি যে ঈশানের, তাহলে আহাদের সাথে কি করে সব সম্ভব? ঈশানের মাথার রগগুলো ফুলে উঠেছে নিমিষেই, শক্ত হয়ে উঠেছে চোয়াল। হঠাৎ ঈশান দাঁড়িয়ে বলে উঠল, জেসির বিয়ে কখনো এখানে হবে না। একটা মেয়ের মদ না জেনে বিয়ে ঠিক করেন আপনারা কে? এখানে বেড়াতে এসছি বলে যে কোনো কিছু চাপিয়ে দিবেন তা তো হবে না। আমি থাকতে জেসির বিয়ে এখানে হতে দিব না, জেসি রাজি থাকলেও হতে দেব না। ঈশান জেসির হাত ধরে সিঁড়ি পার করে উপরে উঠে গেল, আর রেখে গেল অবাক হয়ে থাকা মানুষদের। আরাব তার চাচা আর ভাইকে সবটা বুঝিয়ে বলেছে। আমজাদ সর্দার ঈশানের কথায় খুবই লজ্জা পেয়েছেন। ঠিকই তো, একটা মেয়ের পছন্দ আছে কিনা তা জানার পরই বিয়ের কথা জিজ্ঞাসা করা উচিত ছিল। আহাত লজ্জায় মাথা নুয়ে সেই রাতেই ঢাকায় চলে গিয়েছে। আরশি সহ সবাই ঈশানের হয়ে ক্ষমা চেয়েছে। ঈশান যে কেন এত রেগে গেল তা কেউই জানে না। অন্যদিকে, তুই না কত প্রতিবাদী, তাহলে আজ প্রতিবাদ করলি না কেন? তুইও কি বিয়ে করে বড় একবারের বউ হতে চেয়েছিলে?
ঈশানের কণ্ঠের রুদ্ধতা। জেসি ছলছল চোখ নিয়ে বলল, চুপ কর ঈশান, আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে। আমার এই চাকচিক্যময় বাড়ি ঘর চাই না। না, আমি এই ব্যাপারটা জানতাম। তাহলে তুই কিছু বললি না কেন? জেসি চিৎকার করে বলে উঠল, তুই বা এত রিয়েক্ট করলি কেন? ভালোভাবে বললেও তো সব ঠিক করা যেত। আমার প্রতি কিসের এত দায়িত্ববোধ তোর? ঈশান জেসির কাছে এসে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, জানিস না কিসের দায়িত্ববোধ? তোর বন্ধু হই রে। বন্ধুর থেকে কি অন্য কোনো বড় সম্পর্ক রয়েছে? বন্ধু বলে কি অধিকার আর দায়িত্ববোধ দেখাতে পারবো না? জেসির চোখ ঈশানের চোখে নিবদ্ধ। যাই, কিন্তু এত অধিকারবোধ তাই বলে, নাকি অন্য কোনো কারণ আছে? ঈশান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমরা বন্ধুরা গরিব হয়ে সারা জীবন পার করব, আর তুই মোটুসি রাজের হালে থাকবি। ইটস ইম্পসিবল। তা আমি হতে দেব না। নো, নেভার। তুই রাস্তার ফকিরকে বিয়ে কর, হাসি মুখে দিয়ে দিব, কিন্তু এই সর্দার বাড়ির বউ হতে দিব না। মরে গেলেও না। তোর এই বাড়ির বউ হওয়ার শখ থাকলে মাটির চাপা দিয়ে দে। ঈশান থাকতে তা হতে দেবে না। তোর জানেমান যদি কোনো বড়লোক বাড়ির বউ হয় তখন? ঈশান হাসতে হাসতে বেরিয়ে গেল আর যাওয়ার আগে বলে গেল, হবে তো, অবশ্যই বড়লোক বাড়ির বউ হবে। আমার আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ। আর যদি বলি মনের দিক দিয়ে, তাহলে আমি অনেক বড় লোক। সো বাকিটা বুঝতেই পারছিস। ঈশান যেতেই জেসি চোখের পানি মুছে বলল, কেন ঈশান? আমি কি তোর মনের রাজ্যে থাকার জন্য যোগ্য নই? আর সে অবশ্যই বড়লোক বাড়ির বউ হবে। এই সর্দার বাড়ির বউই হবে। আহিল সর্দার আরাফের অর্ধাঙ্গিনী হবে। শুরু ভালোবাসার দহনে পূর্ব আমি। আমার কি অপরাধ বলতো? সময়ের সাথে সাথে জেসি আর ঈশান স্বাভাবিক হয়ে গেছে। আর সে জেসিকে বুঝিয়ে বলেছিল, দেখেছিস বেবি, ঈশান তোকে কতটা ভালোবাসে। ভালো না বাসলে কি কেউ এমন করে বলতো? শুধুমাত্র জেসি জানে সত্যটা কি, নয়তো আজ তার মুখেও কথার ঝুলি থাকতো। ঈশান তার ব্যবহারের জন্য আমজাদ সর্দারের কাছে ক্ষমা চেয়েছে। তিনিও নিজের ভুল স্বীকার করেছে, কিন্তু আরাফের মনে কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না। আরাফ ছাদের একপাশে দাঁড়িয়ে আছে ঈশানকে নিয়ে। ঈশান জেসিকে নিয়ে এরকম পজিটিভ রিয়াকশনের কারণ? ঈশান আরাফের বাহুতে হাত রেখে বলল, মায়া। জেসির প্রতি মায়ের সৃষ্টি হয়েছে। কলেজ থেকে চুরি চুরি আর ঝগড়া করে দিন পার করেছে। জেসির জন্য ছেলে দেখলে অবশ্যই আমিও সাথে থাকবো। কোন ছেলের কাছে বিয়ে দিচ্ছে দেখতে হবে না? তার সাথে বন্ধুদের রাখতে চাইছে না। সবাইকে ছেড়ে থাকা যে মুশকিল। জেসির চট্টগ্রামে পড়ে থাকবে আর আমরা ঢাকায়, তা হতেই পারে না। তুমিও কিন্তু চট্টগ্রামে বিয়ে করার কথা ভেবো না, তাহলে কিন্তু বিয়ে ভেস্তে দেব। আরাফ ঈশানের কথায় মুচকি হাসল। আসলে সেও তার এই বন্ধুদের থেকে দূরে থাকতে পারবে না। দূরত্ব যে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাবে। আরাফ বুঝতে পেরেছে হয়তো ঈশানও ভালোবাসে জেসিকে, কিন্তু বলতে পারছে না হয়তো। পরের দিন সকালে আরশি পিটপিট করে চোখ খুলল। ঘুম থেকে উঠেই দেখতে পেল তার পুরো ঘর লাল বেলুন দিয়ে সাজানো। আরশি বড় বড় করে চোখ খুলে দেখতে পেল এত সুন্দর কাজগুলো কারা করলো এমন, বা কখন করলো। আরশির ভাবনার মধ্যেই ঈশান তার বাহিনী নিয়ে ঘরে ঢুকলো আর আরশিকে টানতে টানতে হল রুমে নিয়ে গেল। আরশিকে সোফায় বসিয়ে সে বলে উঠল, লেটস অন দ্য মিউজিক এন্ড ডান্স স্টার্ট। আরশি ভেবেছিল সবাই মনে হয় সুন্দর একটা গ্রুপ ডান্স করবে, কিন্তু সবার মুখে কালো করে দিয়ে তারা জিঙ্গালালা ড্যান্স করছে। হিমেল আর মাহি তো বাল্লে বাল্লে বলছে আর ঈশান জেসির হাত ধরে নাচছে। তাদের দেখলে যে কেউ হেসে খুন হয়ে যাবে। আরশির লজ্জায় নুয়ে গেছে। সর্দার বাড়ির সকলে মুখ টিপে হাসছে, কিন্তু এখানে আরাফ নেই। আরশি আশেপাশে তাকালে দেখতে পেল আরাফ দূরে পিলারের পেছনে লুকিয়ে আছে। মা নিজ্জত বাঁচাতেই তার এই প্রচেষ্টা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ঈশান টানতে টানতে আরাফকে নিয়ে গেছে। মনে হচ্ছে এটা কারো জন্মদিন না, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে। আরাফ হালকা পাতলা নাচছে, কিন্তু বাল্লে বাল্লে করছে না। জেসি তো আরশি কেউ নিয়ে গেছে নাচতে। শুরু হলো সুন্দর একটি মুহূর্ত। দুপুরে সর্দার বাড়িতে বিশাল বড় আয়োজন করা হয়েছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে ঘুরেও এসেছে। বিকেলে বোধহয় বৃষ্টি হতে পারে। আকাশ তো তারই
পূর্বাভাস দিয়ে যাচ্ছে। আশি বিকেলে কি পড়বে তাই ভাবছে। অন্যদিকে আরাপ তার ছোট চাচার ছেলে শিমুল আর মেয়ে আনিয়াকে কিছুটা বলছে লুকিয়ে লুকিয়ে। সবাইকে দেখে রাখবি, আর আমার কথা জিজ্ঞেস করলে, কিছু বললে, যে কোনো কিছু বলে ম্যানেজ করে নিবি। সন্ধ্যার আগে কোনো মতেই বাড়ি ফিরবি না, মনে থাকবে? তার ভাই বোনেরা হ্যাঁ সূচক মাথা নাড়ে। আরাব দ্রুত বাড়িতে এসে আশির কাছে আসলো আর তার হাতে একটি প্যাকেট দিয়ে সে দ্রুত সেই স্থান থেকে চলে গেল। আশি প্যাকেটটি নিয়ে ঘরে এসে দরজা আটকে দিল আর সেটা দ্রুত খুলতে লাগলো। কি আছে এর মধ্যে? আশি প্যাকেটটি খুলে সেখানে দেখতে পেল সেখানে একটি কালো রঙের শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজ আর গহনা রাখা। সে সেগুলো ভালো করে দেখতে লাগলো আর হঠাৎ বলে উঠল, আরে এটা তো সেই শাড়ি যেটা সেদিন শোরুমে দেখেছিলাম, কিন্তু এটা আরাফ কোথায় পেল? এটা তো অনেক দামি, তার সাথে আরো কত কি দিয়েছে। কে দিল এইসব? আর সেই শাড়ি দেখতে দেখতে একটা চিরকুট পেল, তাতে লেখা, ম্যাম, আজ আপনাকে একটা জায়গায় নিয়ে যাব ভেবেছি। সেটাই আপনার জন্মদিনের গিফট, কিন্তু সেখানে আপনি ব্যতীত আর কাউকেই নেওয়া সম্ভব নয়। যদি কিছু একটা বলে বাড়িতে থেকে যান তাহলে খুবই ভালো হয়। আমিও থেকে যাব আজ বাড়িতে। সবাইকে ঘুরতে পাঠিয়ে দিব অন্য একটা জায়গায়। আপনি কি আমার সাথে যেতে ইচ্ছুক? তাহলে আজ বিকেলে শাড়ি পরে রেডি হয়ে থাকবেন, দেখা হবে তো বিকেলে। ইতি আরাফ। আর সে চিরকুটটি নিজ বুকে জড়িয়ে বলে উঠল, তাহলে কি আমার প্রতীক্ষার সমাপ্তি হবে? এতদিন মন যা শুনতে চেয়েছে, যা পেতে চেয়েছে, তা কি অবশেষে পেয়ে যাবে? আমি আজ তোমার সব কথা শুনবো আরাফ, সব। আমিও জানতে চাই তোমার সেই লুকায়িত মায়া কন্যাই কি আমি? বিকেলে শান্তি বিরাজমান পুরো গ্রাম জুড়ে। সেখানে সর্দার বাড়িতেও রয়েছে শান্তির পরিবেশ। সর্দার বাড়ির সকলে দুপুরের পরই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে গ্রাম ঘুরতে। তাদের সাথে গ্রুপ হ্যাপিনেসের সকল সদস্যই গিয়েছে। আশি আর আরাব ব্যতীত। আশি বলেছে তার শরীরটা ভালো লাগছে না। এই কথা শুনে ঈশান যেতে চায়নি, কিন্তু জেসি ঈশানকে বুঝিয়ে নিয়ে গেছে তাদের সাথে। পুরো সর্দার বাড়ি এখন ফাঁকা। আরশি পুরো বাড়িতে একা রয়েছে। আরাপের দেখাও পাওয়া যাচ্ছে না। কথায় আছে সে। আরাপের দেওয়া শাড়িটা পরে আরশি রেডি হয়ে নিয়েছে। চুলগুলো খুলে রাখা, চোখে কাজলের রেখা, হাতে মুঠো ভর্তি কালো আর গোল্ডের চুড়ি, গলায় আর কানে স্টোনের গহনা, সকল কিছুই আরাপের গিফট করা। নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে আরশি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী ধরণীতে নেমে এসেছে। আরশি নিজ মনে হঠাৎ হেসে উঠল। আজ যদি ওই বদমাইশ বেটায় ভালোবাসার কথা না বলে কবি হয়ে যায়, তাহলে আমি আজকেই ঢাকায় ফিরে যাব। আর কোনো দিন এই বদমাইশ বেটার মুখোমুখি হব না। আশি অনেক তেজের সাথেই নিজ মনে কথাটি বলে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ আশির ফোনটা বেজে ওঠে। আশি খাটের কাছে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয়। আরাপ কল দিয়েছে। আশির বুক ধুকভুক আওয়াজ শুরু করে দিয়েছে। অনেকটা লম্বা শ্বাস নিয়ে আশি কলটা রিসিভ করলো। হ্যালো। আরাপ কিছুটা হাস্যোজ্জ্বল ভালো বলে উঠল, ম্যাম, নিচে অপেক্ষা করছি। আপনার দেখা কি পাওয়া যাবে? না মানে সবাই চলে আসতে পারে। আসছি। আশি কথাটি বলে কল কেটে দিয়েছে। আশি নিজ বুকে ভরে শ্বাস নিয়ে নিচের দিকে হাঁটা দিল। শাড়ির কুচি সামলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে আশি। আশির নজর হঠাৎ নিচে চলে গেল। কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন যুবক। তার চুলগুলো বাতাসে উঠছে, হাতে কালো ঘড়ি, গালে চাপদাড়ি, অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। হঠাৎ আশির দুনিয়ায় যেন থমকে গেল। কেন যেন তার দৃষ্টি আরাপের দিকে আটকে গেছে। আরশির দেখা পাওয়ায় আশায় আরাপ সিঁড়ির দিকে তাকালো। তখনই তার বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডটি বারবার লাফাতে শুরু করে দিয়েছে। তার মায়াকন্যা ঠিক মায়াবতী রূপে তার সামনে এসে হাজির হয়েছে। সহসা আরাপের হাত বুকের বাঁ পাশে চলে গেল। আশি নিজের ধ্যান ভেঙে আরাপের সামনে হাজির হয়েছে। আরাপও নিজের ধ্যান ভেঙে আরশিকে দেখে মুস্কি হাসি দিয়ে বলে ওঠে, এবার তাহলে যাওয়া যাক ম্যাম। আরশি মুস্কি হেসে বলে ওঠে, জি স্যার, চলুন। কোথায় নিয়ে যাবেন আমি একটু দেখি। আরাপ আর আশি একটা ছোট খালের উপরের ব্রিজে দাঁড়িয়ে আছে।
জায়গাটা সত্যি অসাধারণ। আশেপাশে সকল প্রকৃতির চিত্র আরশিকে এক এক রূপে মুগ্ধ করছে। আরশি আশেপাশে ঘুরে এসেছে আরাফের সাথে। আরশি ভেবেই নিয়েছে আরাফ তাকে শুধু গ্রামটাই ঘোরাতে এনেছে, এর পেছনে আর কোনো কারণ নেই। আকাশটা ক্রমাগত কালো হয়ে আসছে, হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। আরশি বৃষ্টির খুব ভালো লাগে। তার ধ্যান প্রকৃতির মাঝে থাকলেও আরাফের কথায় তা ভেঙে যায়। ম্যাম, কেমন ছেলে আপনার পছন্দ? আরশি না বুঝেই আরাফের দিকে তাকালো, তারপর সকল কথা বুঝে মুস্কি হেসে ব্রিজের অন্যদিকে ফিরে বলতে শুরু করলো। এমন একজন যে গরিব হবে কিন্তু তার মন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তার দুনিয়া একদিকে তো আমি অন্যদিকে। কখনো কোনো কষ্ট দেবে না, আমাকে আগলে রাখবে, অনেক অনেক ভালোবাসবে, কিন্তু সে কোনো বড়লোক পরিবারের না হোক। আরাফ আরশির কথায় মুস্কি হেসে তার হাত ধরে সামনের দিকে ফিরল, এরপর হাঁটু গেড়ে বসে পড়ল। পকেট থেকে একটা আংটির বক্স বের করে সেটা আরশির সামনে ধরে রেখে বলল, আহিল সর্দার আরাফ তোমাকে কথা দিচ্ছে আরশি যে সে তোমাকে কখনো একা ছেড়ে দিবে না। যেদিন প্রথম কলেজে আমাদের দেখা হয় সেদিনই আরাফ আরশির হয়ে গিয়েছিল। এতদিন বলিনি ভয়ে, যদি এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। নয়তো এই আরাফ এক আরশির মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার জীবনে কেউ এসেছিল আর না তো সামনে আসবে। আরাফ কিছুটা থেমে গিয়ে পুনরায় বলতে শুরু করলো, আমার হৃদয়ে তোলপাড় চালানো সেই মায়াকন্যাই তুমি আরশি। আমি আরাফ, তোমার মাঝেই আমার সুখ খুঁজে পেয়েছি। আজ জোর গলায় বলতে চাই, ভালোবাসি মায়াকন্যা, ভালোবাসি তোমায়। আজ তোমাকে তুমির স্বীকৃতি দিয়েছি আমি। তুমি কি আমাকে বিয়ে করবে আরশি? হবে আহিল সর্দার আরাফের অর্ধাঙ্গিনী? আরশি মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সে তো এতদিন এটাই শুনতে চেয়েছিল। আজ আরাফ তার হাত ধরতে চাইছে। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে? তাও আরশি শেষবার প্রশ্ন করল, তোমার অস্তিত্ব জুড়ে কতটাই না আমার বিচরণ। আরাফ দাঁড়িয়ে আছে আর হাস্যোজ্জ্বল ভাবে প্রশ্ন করে, তুমি তো গান শুনতে পছন্দ করো তাই না? আরশিও উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। তখনই আরাফ নিজ কণ্ঠে গান শুরু করে, তোমার জন্যে সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন। আরাফ নিজের মতো গান গেয়ে আরশির হাতে আংটিটি পরিয়ে দিয়েছে। আরাফও যে এত সুন্দর গান গায় তা আরশি কখনোই জানতে পারেনি। আরাফ আর আরশির হাত ধরে তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আরাফের অধরে ঝলমলে হাসির রেখা। তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আরশি খোলা আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে আর আরাফ আরশিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে। তারা দুজনই কিছু সময়ের মধ্যে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। আরশি হঠাৎ আরাফের হাত ধরে বলে উঠল, আরাফ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আশা দিয়ে ছেড়ে যাবে না তো? তাহলে কিন্তু আমি মরে যাব। আরশির কথা শেষ হওয়ার আগেই আরাফ নিজ হাত দ্বারা আরশির মুখ ধরে রেখেছে আর রাগী স্বরে বলে উঠল, আমি মরে যাব তাও তোমার কিছু হবে না। লাগলে নিজের হাতে আমাকে শেষ করে দিও, তাও আরশি, অন্য কারোর হইও না। আমিও যে আমার মায়াকন্যাকে ছাড়া শূন্য থাকবে আমার সাথে। আমাদের সুন্দর একটা সংসার হবে, দুজনে একসাথে ঘর সাজাবো। পরিবার যেমনই হোক, আমি নিজের পরিশ্রমে তোমাকে সব দিব। ভালোবাসবে আমায়? আরশি আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাসবো, অনেক ভালোবাসবো। তুমি শুধু আমার পাশে থেকো। আরাফও আরশিকে নিজের বাহুতে আবদ্ধ করে খোলা আকাশের নিচে জোরে চিৎকার করে বলল, আই লাভ ইউ আরশি, আই লাভ ইউ সো মাচ। আরশি হালকা হাসির সুরে বলল, আই লাভ ইউ টু। আরাফ আরশির কপালে নিজের জীবনের প্রথম ভালোবাসার স্পর্শ দিল আর ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের প্রথম নারী যে আমার ভালোবাসার স্পর্শ পেয়েছে। ভবিষ্যতে আরও গভীর ভালোবাসার ও স্পর্শের একমাত্র ভাগীদার হবে তুমি। আরাফের অধরে দুষ্টুমির আভাস। আরশি আরাফের বাহুতে হালকা চাপড় মেরে বলল, নির্লজ্জ কবে থেকে হয়ে গেলে? এই তো আপনার দেখা পাওয়ার পর থেকে। কিন্তু চিন্তা নেই, বিয়েটা অনার্স শেষ করেই করব। আপনার সকল ইচ্ছে এই অধম পালন করবে মহারানী। আরাফ আরশি আজ এক হলো। তাদের ভালোবাসার সাক্ষী হলো পুরো ধরনী। শুরু হলো তাদের নতুন পথ চলা। কিন্তু ভালোবাসার জন্য বন্ধুত্বে কোনো আজ আসবে না তো?
গ্রামের রাস্তা আঁকাবাঁকা হওয়ার সাথে সাথে কাদা মাখাও। আরশি গ্রামের রাস্তায় শাড়ির কুচি ঠিক করে হাঁটছে। আরাব আরশির এক হাত ধরে রেখেছে আর অন্য হাতে আরশির জুতো রেখেছে। আরশি অনেকবার বলেছে জুতোগুলো দিয়ে দিতে, কিন্তু আরাব দেয়নি। সর্দার বাড়ির সামনে এসে আরাব বলল, আজকের দিন আমার জন্য অনেক স্পেশাল মায়াকন্যা। আজ আমার প্রাপ্তির দিন, কিন্তু দিন শেষ হলেও আমার সারা জীবন এক থাকবো তো? আরশি আরাবের হাত থেকে জুতো নিয়ে নামিয়ে রাখে। আরাবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থাকবে না মানে? আলবাত থাকবে, নয়তো আরশি যে সব ধ্বংস করে দেবে। আরশির অধরে মায়ার পরিপূর্ণ তৃপ্তির হাসি। আরাব আর আরশি বাড়ির মধ্যে প্রবেশ করলো। সন্ধ্যা অনেক আগেই হয়ে গেছে, তাই তারা ভিতরে এসে দেখতে পেল সর্দার বাড়ির সকলেই হল ঘরে বসে আছে। ঈশান সহ সবাই আরাব আর আরশিকে দেখছে। ঈশান আরশির পোশাক আর আরাবের পোশাক দেখে কপাল কুঁচকে ফেলল। কিছু বলবে তার আগেই আরশি হেসে ফেলল। আরে তোরা চলে এসেছিস? আসলে আমার একা একা ভালো লাগছিল না। আরাফও বাসায় ছিল, তাই ওকে নিয়ে একটু গ্রামে ঘুরতে গেছিলাম। আমার অনেক দিনের শখ ছিল শাড়ি পরে বৃষ্টিতে ভেজার, তাই সেই ইচ্ছেটাও পূরণ করে নিলাম। নয়তো জেসি শুধু বকাবকি করে, আর আজকে তো জেসিও ছিল না। তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আরশি আর আরাব চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে। এমন সময় আমজাদ সর্দার বলে উঠলেন, আরাব, আফতাব কল দিয়েছিল, তোমার নাকি ইম্পর্টেন্ট একটা পেপারস জমা করা আছে ভার্সিটিতে, তাই কালকেই ফিরে যেতে বললো। তুমি কি চলে যেতে চাও? আরাব সিঁড়ির উপর থেকেই বলল, জানি বড় আব্বু, আমরা কালকেই চলে যাচ্ছি। আবার ছুটি কাটাতে আসবো সবাইকে নিয়ে। গাড়িও ঠিক করে রেখেছি, তুমি কোনো চিন্তা করো না। সবার মন খারাপ হয়ে গেল, কারণ দরকারটা আরাবের একার না, তাদেরও অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ঈশান কপাল কুঁচকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল আছে, কিছু একটা তো করতে হবেই তাকে। সময় কোনো বৃষ্টির ফোঁটার মতো ক্ষণস্থায়ী, সময় ঝড়ের গতির মতো চলে যায়, তাকে চাইলেও আটকে রাখা অসম্ভব। দেখতে দেখতে 1 মাস কেটে গিয়েছে। আরশিরা চট্টগ্রাম থেকে ফিরে এসেছে। তাদের সকল জরুরি কাজ ও তারা শেষ করে নিয়েছে। আরাব তার বড় আব্বুকে কথা দিয়েছে, ভার্সিটি থেকে ছুটি পেলে সে তার সকল বন্ধুদের নিয়ে আবার চট্টগ্রাম ঘুরে আসবে। আরশি আর আরাবের ভালোবাসার দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। আরাব রোজ বাইকে করে আরশিকে ভার্সিটি নিয়ে যায়, আবার সময় মতো বাড়িতে পৌঁছে দেয়। এর মধ্যে আরশিকে নিয়ে সে তার বাড়িতেও গিয়েছে। আরশিও এখন জেনে গেছে। আরাফের পুরো পরিবারই তাদের সম্পর্কের কথা জানে এবং তারা মেনেও নিয়েছে। আরাফ আরশিকে নিয়ে প্রায় অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু সেটা তার বন্ধুদের ফাঁকি দিয়ে। এখন পর্যন্ত তারা এই সবের কিছুই জানে না। আরাফ জানে এখন এই কথা বললে তারা সকলে মিলে সব সময় আরশিকে আর তাকে বিরক্ত করবে, টিজ করে কথা বলবে তাদের। এসব আরাব শুনতে চাইছে না, তাই সে কাউকে কিছু বলেনি। আজ আরাব আরশিকে নিয়ে পুরান ঢাকায় ঘুরতে এসেছে। মূলত সে আরশিকে পুরান ঢাকার হাজির বিরিয়ানি খাওয়াবে। আরশির সাথে বাজিতে হেরে গেছে, তাই আরাব একটা প্লেটে বিরিয়ানি নিল। তা দেখে আরশি কপাল কুঁচকে বলল, এটা কি আরাফ? একটা প্লেট কেন? আমি বাজিতে জিতেছি বলে কি শুধু আমিই খাবো, তুমি খাবে না? আরেকটা অর্ডার দাও। আরাব আরশির চেয়ারটা একটু তার কাছে এগিয়ে নিয়ে এসে বলল, এখানে বসেন ম্যাম, চুপ করে খাবেন, খাওয়ার সময় কথা বলতে হয় না। আরশিও ভদ্র মেয়ের মতো আরাবের পাশে বসে পড়ে। রিলেশনে যাওয়ার পর থেকে আরশির মনে হয় বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। যখন তখন রাগ করবে, আবার বাচ্চাদের মতো কান্না শুরু করে দিবে। আরাব মাঝে মধ্যে নিজ মনে হাসে, এরকম একটা বাচ্চা তার বউ হবে ভেবে। মাঝে মধ্যে বায়না ধরে জান বলে ডাকার জন্য, কিন্তু আরাবের যে জানের থেকে মায়াকন্যা ডাকতেই বেশি ভালো লাগে। আরশি আরাবের পাশে বসলে আরাব শার্টের হাতা ভাঁজ করে আরশিকে নিজ হাত দিয়ে খাইয়ে দিতে থাকে। আরশি খাচ্ছে আর নিজ মনে কথা বলেই যাচ্ছে। এক সময় তার কাশি উঠে গেলে আরাব দ্রুত পানি এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে, আগেই বলেছিলাম খাওয়ার সময় কথা না বলতে, কিন্তু মহারানী তো আমার কথা কানেই নেয় না। এই, তুমি আমাকে বকা দিলে? যাও, কোনো কথা নেই তোমার সাথে। মুখ ফুলিয়ে অন্যদিকে বসে পড়ল। আরাব মুচকি হেসে বলে ওঠে, এই যে ম্যাম, এদিকে ফিরুন, খাবারটা খেয়ে নিন।
পরে রাগ করে থাকেন, তাতে আমার আপত্তি নেই। আরশি কোনো কথাই বলছে না। আরাব এবার আরশির এক গালে হাত রেখে নরম গলায় বলে উঠল, যান, খেয়ে নাও, পরে রাগ করে থেকো, আমি পরে আইসক্রিম কিনে খাওয়াবো। তাতে কি রাগ কমবে নাকি কোলে করে বাসা পর্যন্ত নিয়ে যেতে হবে? আরশি বাঁকা হেসে বলল, হ্যাঁ, তা তো নিয়েছেই। আমি আবার বেবির কাছ থেকে সব শুনেছি। এত ভালোবাসা রাখো কই, হ্যাঁ? আরাব মুচকি হেসে নিজের বুকের বাঁ পাশে ইশারা করে বলল,